যে কোন প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ এবং নগদ পরিচালনার দায়ভার গ্রহণ করে। গত বছর 5ই আগস্টের পরিবর্তনের পর যারা নগদের পরিচালনায় ছিলেন তারা স্বাভাবিকভাবে দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে যায়, যার ফলে পরিচালনার দায়ভার যাদের কাছে ছিল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটি এমএফএস প্রতিষ্ঠান যার বিপুল পরিমাণ সাধারণ মানুষের সম্পৃক্ততা রয়েছে, তাদের আর্থিক সম্পৃক্ততা রয়েছে, এইরূপ একটি প্রতিষ্ঠান যাতে দুই একজন ব্যক্তির কারণে ভালনারেবল হয়ে না যায়, যাতে জনস্বার্থের পরিপন্থী বা সাধারণ মানুষের আর্থিক বিষয়গুলো ঝুঁকির মধ্যে না পড়ে, সেই বিষয়টি সামনে রেখেই বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিকভাবে সেখানে প্রশাসক নিয়োগ করেন এবং একটা পরিচালনা বোর্ড গঠন করে দেন। এই বাংলাদেশ ব্যাংকের এই কর্মকাণ্ডের বিপক্ষে তখন যারা ছিলেন তারা গত মাসে একটা রিট করেন এর বিরুদ্ধে। গত মাসে রিট করার পরে এবছরের ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট তাদের সেই রিট খারিজ করে দেন এবং এই রিট খারিজের মাধ্যমে নগদে প্রশাসক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সেটা পূর্ণাঙ্গ বৈধতা লাভ করে। পরবর্তীতে তারা এটার বিরুদ্ধে আপিল করতে চায়। তারা একটি সিএমপি, চেম্বার জজ আদালতে সিএমপি দাখিল করে। সেটার বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে উকিল নিয়োগ করা হয়। তারা মামলাটি বাংলাদেশ ব্যাংকের পক্ষে পরিচালনা করছিলেন। তো যারা বাদীপক্ষ তারা বারবার তাদের উকিল সময় নিচ্ছিল। সর্বশেষ 23শে এপ্রিল, এই বছরের 23শে এপ্রিল তারা 2 সপ্তাহ সময় প্রার্থনা করেন। আদালত কর্তৃক মঞ্জুর হয় এবং সেই সময়ের মেয়াদ ছিল 7ই মে পর্যন্ত। স্বাভাবিকভাবেই আমাদের আইনজীবীরা পরবর্তী শুনানি দিন, দ্যাট ইজ 8ই মেতে যদি এটা শুনানি হয় তার জন্য নিজেরা প্রস্তুত ছিল। কিন্তু আকস্মিকভাবে 7ই মেতেই এই একতরফা শুনানি হয়, যেখানে আমাদের পক্ষের কোনো উকিল উপস্থিত ছিলেন না এবং সেখানে 8 সপ্তাহের জন্য হাইকোর্টের যে দেয়া রায় সেটার উপর স্টে করা হয়, স্থগিত আদেশ দেওয়া হয়। এখন এর পরপরই কিছু ঘটনা ঘটে যায় নগদে। যারা ওখানে একজন নতুন সিও নিয়োগ করা হয়। সাধারণভাবে সিও নিয়োগ তো বোর্ডের বিষয়, কিন্তু যে বোর্ড রয়েছে সে বোর্ড কোনো নতুন সিও নিয়োগ দেয়নি। পূর্বতন যিনি সিও ছিলেন তানভীর মিশু, যারা জানেন, উনি ইমেইল বার্তার মাধ্যমে সাফায়েত নামে জনৈক তাকে সিও নিয়োগ করেন। এখন এটা স্বাভাবিকভাবে একটা প্রশ্নের উদ্যোগ হতে পারে যে একজন সিইও আরেকজন সিইওকে নিয়োগদান করতে পারে কিনা, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। যাই হোক, তারা এরই মধ্যে তাদের ইমেল আইডিগুলো সব ওপেন করতে বলা হয় এবং বাংলাদেশ ব্যাংকের যারা নিয়োগ ছিল ওখানে তাদেরগুলো ডিসেবল করে দেওয়া হয়। স্বাভাবিকভাবে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা তারা ওখানে কাজ করার সুযোগ পাচ্ছে না। এখন যাকে সিইও নিয়োগ করা হয়, আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ করার পরে এবং আমাদের একটা টিম নিয়োগদানের পরে তদন্ত করা, জালিয়াতি মামলার আসামি থাকবেন সেটা কতটুকু নৈতিকতার মাপকাঠিতে, আইনগত বিষয়টা হয় উপেক্ষাই করলাম, নৈতিকতার মাপকাঠিতে এটা কতটুকু বৈধ এর দায়ভার, এটা বিচারের ভাব আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখবেন আমাদের ওখানে একটা টিমকে, কেপিএমজি, স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তাদেরকে আমরা ফরেন্সিক অডিটের জন্য নিয়োগ দিয়েছি। তারা একটি ইন্টারিম রিপোর্ট আজকেই পেশ করেছে এবং এই মাসের মধ্যেই তারা চূড়ান্ত রিপোর্ট আমাদের কাছে পেশ করবে। সেখানে তারা ম্যানেজমেন্ট লেভেলে, আইটি লেভেলে যত ধরনের ব্যত্যয়, আইনি ব্যত্যয় ঘটেছে সবগুলোর রিপোর্টে তারা আনছে, সেগুলো আমাদের সাথে শেয়ার করবে। তবে তাদের একটি আইটি বিষয়টা, যেহেতু এমএফএস কর্মকাণ্ডটা আইটি বিষয়ের উপর অতিমাত্রা নির্ভরশীল এবং এই যে 650 কোটি টাকার উপরে যে জালিয়াতি করেছে সেটা কিন্তু এই আইটি সিস্টেমকে ডিসেবল করেই তারা করেছে। হ্যাঁ, এবং
এখন যেহেতু সেই দুষ্কৃতিকারীরাই আবার স্বপদে প্রত্যাবর্তন করেছে, স্বাভাবিকভাবেই আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে। এবং আইটি সিস্টেমকে যদি আবারও তারা দুর্বল করে, ম্যানিপুলেট করে এবং নিজেদের আয়ত্ত এনে এইভাবে পুনরায় ই মানি জেনারেট করে, তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সে অর্থ আত্মসাতের একটা আশঙ্কা রয়ে যায়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে এই বিষয়টা দ্রুত একটা সমাধান হওয়া দরকার। যে মামলাটি 7 তারিখে খারিজ হয়েছে, সেটার আগামী পরশুদিন 19 তারিখে প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চে এটা পুনরায় শুনানি হবে। ওই শুনানির পরে আসলে এটার প্রকৃত কি কোন দিকে যাবে এটা বোঝা যাবে। তবে একটি কথা দ্ব্যর্থহীনভাবে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ ব্যাংক কোনো লাভজনক প্রতিষ্ঠান না, এটি আর্থিক খাতের একটা রেগুলেটর। এবং আর্থিক খাতের রেগুলেটর হিসেবে একটি এমএফএস, যেটার 1-2 কোটি গ্রাহকের জনভিত্তি আছে, কয়েকশো কোটি টাকার লেনদেনের সাথে সম্পৃক্ত, এইরূপে একটি প্রতিষ্ঠান যাতে কোনোভাবেই ভালনারেবল হয়ে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করার সুযোগ না পায়, সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশ ব্যাংক এইটা পরিচালনা ভারটা টেক ওভার করে। এর সাথে কোনো আর্থিক লাভজনক কোনো বিষয় বা স্বার্থের জড়িত নেই। অতএব একটি শুভক্ষণে যখন দেখব যে হ্যাঁ, প্রতিষ্ঠানটিতে যে সকল ব্যত্যয় ছিল, বিভিন্ন ধরনের আইনি, পরিচালনাগত, প্রশাসনিক, টেকনিক্যাল ব্যত্যয় ছিল, সেগুলো কাটিয়ে উঠে তারা এখন নিজের পায়ে দাঁড়িয়ে নিজেরাই পরিচালনা করতে সক্ষম, সেই মুহূর্তে তাদের কাছেই আবার বাংলাদেশ ব্যাংক পরিচালনার দায়ভার ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসবে। এটাই স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংক কোনো স্থায়ীভাবে ওখানে থেকে যাওয়ার কোনো মানসিকতা নিয়ে ওখানে যায়নি, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের কাজের স্পিডের সাথে যায়ও না। আরেকটা বিষয় হলো, বাংলাদেশ ব্যাংক কিন্তু এমএফএস পরিচালনার জন্য লাইসেন্স দিয়েছিল পোস্ট অফিসকে, কিন্তু পোস্ট অফিস তৃতীয় একটি পক্ষের মাধ্যমে এটি পরিচালনা করে। এবং এক সময় দেখা যাচ্ছে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে যে এখানে পোস্ট অফিসটা সম্পূর্ণ উধাও হয়ে যাচ্ছে, মূল দায়ভার, মূল পরিচালনার বা কাণ্ডারির ভূমিকায় থাকছে তৃতীয় পক্ষ, যারা সাধারণ মানুষের প্রতি যাদের কোনো দায়বদ্ধতা নাই, শুধুমাত্র লুটপাটের অশুভ তৎপরতা বা আকাঙ্ক্ষা, জিজ্ঞাসা নিয়ে কিন্তু তারা এই কর্মকাণ্ড পরিচালনা করছে। এখন আমরা যদি এই মুহূর্তে পুনরায় এই দায় পরিচালনার সমস্ত দায়িত্ব বাংলাদেশ পোস্ট অফিসের হাতে তুলে দিতে চাই, তখন একটি বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে। 1 নম্বর হলো, পোস্ট অফিসের টেকনিক্যাল নো হাউ একটা এমএফএস চালানোর জন্য জ্ঞান সম্পন্ন লোকবলের যথেষ্ট অভাব আছে। নাম্বার 2, এই মার্কেটে অন্যান্য যারা এমএফএস প্রতিদ্বন্দ্বী তাদের আছে, তারা যেই সকল আধুনিক ফিচার দ্বারা গ্রাহকদের সেবা দান করে থাকে, নগদকে যদি সেই ধরনের সেবা দানের মাধ্যমে যোগ্য কম্পিটিটর হিসেবে গড়ে উঠতে হয়, তবে এখানে প্রচুর পরিমাণ টেকনোলজিক্যাল খাতে ইনভেস্টমেন্ট প্রয়োজন। সেই আর্থিক সঙ্গতি এই মুহূর্তে পোস্ট অফিসের নেই। অতএব এই মুহূর্তে পোস্ট অফিসের কাছে মালিকানা তুলে দেওয়াটাও এই প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য কতটা শুভকর হবে সেটা প্রশ্নবিদ্ধ। তবে যাই হোক, বাংলাদেশ ব্যাংক কোনো ওনারশিপ নিয়ে এই প্রতিষ্ঠানের পরিচালনা দায়ভার গ্রহণ করেনি। শুধুমাত্র দুষ্ট চক্রের হাত থেকে সাধারণ মানুষের আর্থিক ক্ষতির বিষয়টি মাথায় রেখে তাদেরকে রক্ষার্থে এই সাময়িকভাবে প্রশাসকের সহ পরিচালনা দায়ভার নিয়েছে এবং একটা পর্ষদ গঠন করেছে। এবং যখন আদালতের রায় অবশ্যই শিরোধার্য, যেভাবে আদালত সিদ্ধান্ত দিবে সেভাবেই পরবর্তী কার্যক্রম পরিচালনা হবে। এবং বাংলাদেশ ব্যাংক, আবারও বলছি, স্থায়ীভাবে নগদকে তাদের নিজের কবজায় নিয়ে এসে পরিচালনার কোনো সদিচ্ছা বা ইচ্ছা বাংলাদেশ ব্যাংকের নেই। আমরা এই বিষয়টি
গভর্নর স্যারের অনুমতিক্রমেই আপনাদের সাথে শেয়ার করছি, জানি যাতে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষও এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারে। ধন্যবাদ। ছোট আবার তো তাদের হাতে নিয়ন্ত্রণটা চলে গেছে অলরেডি, 12 তারিখ থেকে আজকে 19 তারিখ না 17 তারিখ, 17 মানে 5 দিন ধরে তাদের কাছে চলে গেছে। এখন এর মধ্যে কি তারা কি কোনোভাবে আবার ওই একই কাজ আগে যেটা করেছে বা নতুন কোনো অভিনব কাজ শুরু করেছে কিনা? এজ এ এমএফএস আপনাদের তো অন্য ডিপার্টমেন্টের প্রশাসকের বাদে অন্যভাবেও তো এটার উপর নিয়ন্ত্রণ থাকার কথা, সেটা কি করা হচ্ছে? সেটা করার যেহেতু এটা এখন আইনি বিষয় না, আইনি বিষয় তো প্রশাসকের পাঠ্য চলে গেল। একটা এমএফএস যখন রান করে আপনি তো রকেট বা বিকাশকে ডে টু ডে ট্রানজেকশনের আপনার সাথে রিপোর্টিং হচ্ছে, সেটা নগদের ক্ষেত্রে হচ্ছে কিনা? না, আমরা কথা হলো যে এই আমরা তো অনিয়মের তথ্য পাওয়া মাত্র সেখানে বিশেষভাবে অডিট করে তারা জড়িত বা এই ব্যাপারে কী প্রতিকার করা যায় সেটা করা। এখন যেহেতু এই মুহূর্তে আমাদের সেখানে অ্যাক্সেস করছে না এবং আগামী পরশুদিনই যেহেতু ফুল কোর্টে এটা আদালতে যেটা আলোচনা হবে, এই কারণেই আপাতত এটার প্রতি আমরা চেষ্টা করছি এই মুহূর্তে। এবং আমরা আপনাদের সাথে বলি, আমরাও অত্যন্ত আশঙ্কিত যে এই 4-5 দিনের মধ্যেও একই ধরনের বা অভিনব কোনো জালিয়াতিও হয়ে গেলে সেটাকে মানে হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। স্যার, ও যে এমডি নিয়োগ দেওয়া হয়েছে ওটা কি আপনারা অবৈধ বলতে চাচ্ছেন? অবৈধ বলছি না, আমরা বলছি যে উনি একটি জালিয়াতি মামলার 4 নম্বর আসামি। আদালত তাকে গ্রেপ্তার, এই পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, তাদের দৃষ্টিতে এখনো সে ফিউজিটিভ বা অ্যাবসকন্ডিং হিসাবে আছে। এইরূপ একজন ব্যক্তিকে এইরূপ সাইজের, এত বড় সাইজের একটা আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধারের দায়িত্ব পালন করার মতো নৈতিক যোগ্যতা রয়েছে। আচ্ছা, নগদ কি কোনোভাবে আপনাদের লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান? বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিয়েছে পোস্ট অফিসকে। বাংলাদেশ পোস্ট অফিস তারা থার্ড পার্টি হিসেবে এই এর সাথে ওই নগদ লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ ছিল, সেই হিসেবে ওনারশিপ এখনো পোস্ট অফিসের কাছেই থাকার কথা। পোস্ট অফিস তো দায়িত্ব নিয়েছে এটা, ওরা তো গিয়ে ওখানে বসা শুরু করছে, তাহলে এরপরও আপনারা আশঙ্কা করছেন যে খারাপ কিছু? আমি বলছি যেহেতু তাদের টেকনিক্যাল নো হাউ একটু ঘাটতি রয়েছে। স্যার, আপনারা যখন দায়িত্বে ছিলেন গত কয়েকদিন যাবত, তো এখন ওইটার পরিচালনার জন্য মেইন যেটা মানে উপায় সেটা হচ্ছে যে ওদের আইটি সেক্টর এখনো আগে থেকে ওদের দখলে ছিল এবং ওদের লোকজনই বসেছিল সেখানে। আপনারা নিয়ন্ত্রণ হারিয়েছেন মূলত আইটির উপরে, আপনাদের কোনো লোক ছিল না, তাই আপনাদের প্রশাসকরা কেন তাদেরকে এতদিন পর্যন্ত বহাল রাখলো এবং তাদের পিআরডি পর্যন্ত? আমি যদি বলি স্যার, আপনাদের প্রশাসক থাকা অবস্থায় ওই প্রশাসকের দেওয়া বার্তা নিউজ আর তার পিআরডি থেকে হচ্ছে মুছে দেয় গণমাধ্যমে, এগুলো আপনাদেরকে বারবার জানানো হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে কি এই যার প্রশাসকরা যে কাজ করলো তাদের ব্যর্থতা আছে কিনা? না, আমাদের প্রশাসক নিয়োগের পরে আইটি কিন্তু নতুন করে কোনো জালিয়াতির সুযোগ পায়নি বা প্রচেষ্টা চালায়নি। সুযোগ না পাওয়ার কারণেই প্রচেষ্টা চালায়নি, এটা আমরা বলছি। আমরা আইটির উপর যথেষ্ট নজরদারি রেখেছি, তবে আইটি সিস্টেমটা কিছুটা হলেও ভালো লেভেল, এটাকে এখনই যদি সিকিউর করা আবশ্যক জনস্বার্থে। স্যার, আমি বলছি যে ধরেন 600 কোটি টাকা ওরা আইটিতে যা যা অনিয়ম করছে, সেই অনিয়মটা তো ধরেন মালিক পক্ষ অর্ডার করছে, আর যে এখন সুইচটা টিপসে কাজ করছে ওরাই তো ছিল। আপনারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে, এমনকি আপনারা শুধু ডাক বিভাগ, ওখানে যে রিপোর্টটা হয়েছে সেই রিপোর্টে শুধু ডাক বিভাগের কর্মকর্তাদেরকে দায়ী করছে এবং তাদের সবাইকে বহাল রাখা হয়েছিল। এটার কারণ না, আইটিতেও পরিবর্তন হয়েছিল, আইটিতেও চেঞ্জ হয়েছিল এবং যিনি আইটির দায়িত্বে ছিল, আমরা দায়িত্ব গ্রহণ করার অব্যবহিত পূর্বে উনি পুনরায় এখন আইটিতে ফিরে এসেছে। এইটাই আমাদের এখন আশঙ্কার মূল কারণ। এবং আমাদের কাছে এমনও রিপোর্ট আছে, কথিত আছে যে উনি 5ই আগস্টের ঘটনার অন্যতম একজন, যার মৃত্যুর মাধ্যমে 5ই আগস্টের মানে পরিসমাপ্তি ঘটে, তার হত্যাকাণ্ডের সাথেও সে আসামি হিসাবে সম্পৃক্ত। তবে বিষয়টা আমাদের কাছে মানে ওরকম এভিডেন্স নাই, তবে কথিত আছে। স্যার, এমনকি ওরা তো ওদের যে আপনার আর্থিক প্রতিষ্ঠানের যে লাইসেন্স ছিল সেটা তো তারা সারেন্ডার করছে,
কিন্তু ওরা এখন কি নগদ মূল্য তো ওই ডাক বিভাগকে আপনারা যে লাইসেন্সটা দিচ্ছেন ওটা আন্ডারে চলতেছে। জি। এখন গ্রাহকদের জন্য আপনাদের কোনো বার্তা আছে কিনা, মানে আপনি এটা নিয়ন্ত্রণ করবে কে? আপনার এই জালিয়াতি- এটার নিয়ন্ত্রণ কে করবে? এটার পরশুদিন যেটা হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে রায়ের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হবে। রায়ের প্রাক্কালে এই ব্যাপারে আমরা কিছু বলতে চাচ্ছি না। গ্রাহকদের হ্যাঁ, জন্য। কিন্তু গ্রাহকদের আমাদের জন্য- কথা যে আমরা তো গ্রাহকের স্বার্থের বিষয়টি বিবেচনা করেই বাংলাদেশ ব্যাংক নগদের মানে প্রশাসনের দায়িত্ব পালন বা দায়ভার গ্রহণ করেছিল। যদি আমাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা না থাকতো তবে এখানে যত প্রকার জালিয়াতি হোক এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কখনো ইনভলভ হতো না। স্যার আরেকটা বিষয়, রায়টা যখন হয়েছে তখন একটা গণমাধ্যমে নিউজ হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক যে দিছে ওইটা মানে অবৈধ। কিন্তু স্যার রায়টা তো আমরা যতদূর জানি যে এরকম হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রশাসকের এই 8 সপ্তাহের জন্য স্থগিত থাকে। ওইটা একটু বলেন। এইটার পাশাপাশি তাদের একটু রেফার করতে আমি আইন বিভাগের